ইসরায়েলের পরামর্শে ফেঁসে গেছেন ডোনাল্ড ট্রাম্প, এরকমটা বলা যায়। আমেরিকা একদম 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 ওইটা নিয়ে ফেসে গেছে, এবং এটা নিয়েই আমি আমেরিকাতে যত টক শো দেখতেছি, এখানকার যত ধরনের এই ধরনের স্পেশালিস্ট এসে কথাবার্তা সবাই জাস্ট এই কথাটা বলতেছে। ইভেন সিএনএন মতো মেইন স্ট্রিম কিছু মিডিয়াতে আমি দেখলাম তারা এই জিনিসটা ক্লিয়ার ভাষায় বলতেছে যে আমেরিকা এই আনজাস্ট ওয়ারেটা অংশগ্রহণ করতে ঠিক হয়নি। এবং এটা নিয়ে অ্যাকচুয়ালি ট্রাম্পকে নিয়ে অনেক ট্রল হচ্ছে, হি ইজ লয়াল টু ইসরায়েল। সো এখানে আমার কাছে একটা কথাই মনে পড়তেছে, সেটা হচ্ছে সাকা চৌধুরী, যে আমাদের বিএনপির নেতা ছিল, উনি বলতো এখন আর কুকুর নেজ দাঁড়ায় না, লেজ কুকুর নাড়াচ্ছে। এখন ট্রাম্প ফাইনালি ইজ এ বিজনেসম্যান। সে পছন্দ করেছে শর্ট টার্ম যুদ্ধ, এই যে ভেনেজুয়েলাতে যেটা করে আছে। সে আগে টিভিতে হোস্ট করতো, লাইভ টিভি হোস্ট করতো, সে খালি শুধু তালি চায় কোনো কিছুতে হইলেই। সো মাদুরোকে নিয়ে এসে সে একটা তালি পেয়ে তার কনফিডেন্স লেভেলটা বেড়ে গেছে। অ্যাকচুয়ালি তা সে ভুলে গেছে ভিয়েতনামে কি হয়েছে, সে ভুলে গেছে ইরাকে কি হয়েছে, সে ভুলে গেছে আফগানিস্তানে কি হয়েছে। সো এগুলো থেকে তারা শিক্ষা নেয় এবং অ্যাকচুয়ালি ইসরায়েল তাদেরকে এই জিনিসটাতে পেঁচিয়েছে। এবং যে যতদিন যুদ্ধের ইয়াটা বাড়বে, প্রথমেই আমেরিকা আমি দেখলাম যে যতগুলো ইম্পর্টেন্ট মিডিয়া জরিপ নিয়েছে, এর মধ্যে দেখা গেছে যে 27 থেকে 31% লোক যুদ্ধের পক্ষে, 69% লোক যুদ্ধের বিপক্ষে, বাকি মাঝখানে লোকজন মতামত জানায় নাই। এখন এরকম একটা সিচুয়েশনে ট্রাম্প যেহেতু তার বক্তব্য কয়েকবারই চেঞ্জ করেছে, এবং ফাইনালি যেটা দাঁড়ালো সেটা হচ্ছে কয়েকটা জিনিস, যে নেতানিয়াহু বলেছে যে আমেরিকান প্রেসিডেন্টদেরকে গত 40 বছর ধরে ইসরায়েল প্রেস করতেছিল যাতে ইরানের যুদ্ধে তাদের সাথে অংশগ্রহণ করে, এবং ফাইনালি 40 বছর পরে তারা সফল হয়েছে। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের বক্তব্য অনুযায়ী এখন এটা ক্লিয়ার হয়েছে যে ইরানের জন্য, ইসরায়েলের জন্য ইমিনেন্ট থ্রেট ছিল যে ইসরায়েল নাকি আক্রমণ করতে পারে, যেটা ইরান না করেছে, এবং আমেরিকা এটাতে জয়েন করেছে। আমেরিকা অ্যাকচুয়ালি আমাদের যে মিলিটারি স্টাডি আমরা যেগুলো করি, এর মধ্যে একটা আছে মিলিটারি ডিসিশন মেকিং প্রসেস। ওই ডিসিশন মেকিং প্রসেসে বলা আছে কিভাবে তথ্য ইনপুট দিয়ে একটা ডিসিশনে যেতে হবে। বাট আমেরিকা তাদের নিজেদের শিক্ষায় নিজেরা অ্যাকচুয়ালি ডিনাই করেছে। আমি অ্যাকচুয়ালি এটা নিয়ে একটা ফেসবুক পোস্ট দেওয়ার পরে বললো অ্যাকচুয়ালি আমেরিকার আর্মি ওয়াজ নট ইন ফেভার অফ দিস ওয়ার। তারা প্রকৃতপক্ষে তারা জানতো যে সিচুয়েশনটা কি হইতে পারে, কিন্তু ইসরায়েল তাদেরকে বুঝাইছে যে এখন একটা কনফারেন্স চলতেছে, এটার মধ্যে প্রায় সম্ভবত 41 জনের মতো দিলে ওদের লিডারশিপ আছে, এটা ইয়া করে দিলে, এটাকে একবারে খতম করে দিলেই তাদের লিডারশিপ কলাপস করবে এবং দেশটা কলাপস করবে। বাট তারা এটা ভুলে গেছে যে পার্সিয়ান ইতিহাস, 5000 বছরের ইতিহাস, এবং তাদের যে আছে, তাদের বিরুদ্ধে আলেকজান্ডার জয়যুক্ত হয়েছিল, কিন্তু বেশি দিন ধরে রাখতে পারে নাই। সেটা জিনিসটা হচ্ছে তারা এমন একটা জাতি যাদের 3 দিক থেকে পাহাড় ঘেরাও ধরে আছে, কেউ তারা অন গ্রাউন্ডে, বুটস অন গ্রাউন্ড যেটা বলে, এটাতেই এখন পর্যন্ত করতে পারবে না, দখল করতে পারবে না। প্লাস হচ্ছে ইরানের যে যুদ্ধ, যেটা আমেরিকা চাপিয়ে দিল, 10 বছর তারা সাস্টেইন করেছে, এবং এত বছর ধরে তাদের স্যাংশন দেওয়ার পরও তারা এখন যে পরিমাণ ডিফেন্স ইন্ডাস্ট্রি, তারা নিজেদের ডিফেন্স ইন্ডাস্ট্রি ইয়ে করেছে, এবং এটাতে তারা যে ভেবেছিল এখন যে লিডারশিপ শেষ, অতএব তারা কলাপস করে। বাট অন গ্রাউন্ডে দেখা গেছে যে তাদের লিডারশিপের আগের থেকে ইনস্ট্রাকশন দেওয়া ছিল কে কোন জায়গায় কোন দায়িত্ব পালন করবে। সো যখনই এবং আমেরিকান ইসরায়েলের আরেকটা সফলতা ছিল, সেটা হচ্ছে তাদের কমিউনিকেশন সিস্টেমটা একদম, তাদের ইন্টারনেট ইউজ 4%-এ নামিয়ে নিয়েছিল, 4% অনলি, কারণ কমিউনিকেশন হাফটা পুরা কয়েকটা সেন্টার একদম ডিস্ট্রয় করে দিছে। বাট শেষ পর্যন্ত অ্যাকচুয়ালি লাভ কি হয়েছে সেটা হচ্ছে এখন ইরানের যে স্ট্র্যাটেজি, ইরান ইচ্ছা করেই কিন্তু এই যুদ্ধটাকে অলরেডি 14টা দেশের মধ্যে ছড়িয়ে দিয়েছে, এবং তারা খুব লেজিটিমেটলি বলছে যে তাদেরকে আক্রমণ করা হয়েছে উইদাউট এনি কোনো উস্কানি ছাড়া। অতএব আমেরিকার যতগুলো জায়গা আছে, লেজিটিমেট টার্গেট আছে মধ্যে, এগুলো তাদের জন্য হালাল। সো এই জিনিসটা অ্যাকচুয়ালি আমেরিকানরা অ্যাকচুয়ালি আমি বলবো যে তাদেরকে ইসরায়েল যে জিনিসটা বুঝাইছে, এটাতে ফেসে গিয়ে এখন মোটামুটি আমি বলবো যে এটা আনজাস্ট ওয়ার। এবং অলরেডি আমেরিকার মধ্যে লোকজন গত সানডেতে বিশাল
বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় এটার এগেনস্টে ইয়ে হয়েছে, এবং আহ, আমেরিকাকে অ্যাকচুয়ালি ডিসিশন নিতে হবে, ট্রাম্পকে একটা ডিসিশন নিতে হবে। সামনে কিন্তু মিড টার্ম ইলেকশন আছে তাদের। ওই ইলেকশনে যদি ডেমোক্র্যাটরা চলে যায়, এই এই ইয়ার একটা জনমত জরিপের একটা বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে অলরেডি রিপাবলিকান যারা হচ্ছে ট্রাম্পের দল, তাদের একটা বড় পার্সেন্টেজ হচ্ছে এটার এগেনস্টে, সম্ভবত 21% বা এরকম, আমি এই মুহূর্তে মনে করতে পারছি না। সবচেয়ে জিনিস হচ্ছে, বড় জিনিস হচ্ছে আজকে কংগ্রেসে একটা বিল উঠানো হয়েছে, সেটা হচ্ছে যেহেতু এই ইরান আক্রমণের আগে কংগ্রেসে এটা নিয়ে ডিসকাস করে নাই, সো আমেরিকার প্রেসিডেন্টের ক্ষমতা কমানোর জন্য একটা এই মুহূর্তে চলতেছে জিনিসটা। সো অ্যাট দ্য এন্ড আমি যেটা বলবো যে বর্তমানে, বা আমি দেখলাম অলরেডি গ্যাসের দাম, গ্যাস মানে তেলের দাম, গাড়ির ঘোড়া তেলের দাম, গ্রোসারির দাম ধীরে ধীরে বেড়ে যাচ্ছে, এবং এটা শুধু এখন না, পুরা ওয়ার্ল্ডের এফেক্ট করবে, বাংলাদেশে এফেক্ট করবে, ভারতে এফেক্ট করবে, ইউরোপে এফেক্ট করবে, সব জায়গাতে এফেক্ট করবে। মোট কথা হচ্ছে তেল এমন একটা জিনিস, জ্বালানি, যেটার 20% হরমুজ প্রণালী দিয়ে আসে, এবং হরমুজ প্রণালী তারা ব্লক দিয়ে রেখেছে। সো এরকম একটা সিচুয়েশনে আমি মনে করি যে ট্রাম্প ফাইনালি ইজ এ বিজনেসম্যান। সে পছন্দ করেছে শর্ট টার্ম যুদ্ধ, এই যে ভেনেজুয়েলাতে যেটা করেছে করে আছে। সে আগে টিভিতে হোস্ট করতো, লাইভ টিভি হোস্ট করতো, সে খালি শুধু তালি চায় কোনো কিছুতে হইলেই। সো মাদুরোকে নিয়ে এসে সে একটা তালি পেয়ে তার কনফিডেন্স লেভেলটা বেড়ে গেছে অ্যাকচুয়ালি। তা সে ভুলে গেছে ভিয়েতনামে কি হয়েছে, সে ভুলে গেছে ইরাকে কি হয়েছে, সে ভুলে গেছে আফগানিস্তানে কি হয়েছে। সো এগুলো থেকে তারা শিক্ষা নেয়, এবং অ্যাকচুয়ালি ইসরায়েল তাদেরকে এই জিনিসটাতে পেঁচিয়েছে, এবং যে যতদিন যুদ্ধের ইয়াটা বাড়বে, ইরান এটা মোস্তাফিজুর রহমান, তাহলে বিষয়টা কি আসলে এরকম বলা যায় যে ইসরায়েলের পরামর্শে ফেসে গেছেন ডোনাল্ড ট্রাম্প, এরকমটা বলা যায়? আমেরিকা একদম 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 ওইটা নিয়ে ফেসে গেছে, এবং এটা নিয়েই আমি আমেরিকাতে যত টক শো দেখতেছি, এখানকার যত ধরনের এই ধরনের স্পেশালিস্ট এসে কথাবার্তা, সবাই জাস্ট এই কথাটা বলতেছে। ইভেন সিএনএন মতো মেইন স্ট্রিম কিছু মিডিয়াতে আমি দেখলাম, তারা এই জিনিসটা ক্লিয়ার ভাষায় বলতেছে যে আমেরিকা এই আনজাস্ট ওয়ারেটা অংশগ্রহণ করতে ঠিক হয়নি। এবং এটা নিয়ে অ্যাকচুয়ালি ট্রাম্পকে নিয়ে অনেক ট্রল হচ্ছে, হি ইজ এ লয়াল টু ইসরায়েল। সো এখানে আমার কাছে একটা কথাই মনে পড়তেছে, সেটা হচ্ছে সাকা চৌধুরী, যে আমাদের বিএনপির নেতা ছিল, উনি বলতো এখন আর কুকুর নেজ দাঁড়ায় না, লেজ কুকুর নাড়াচ্ছে। এখন সিচুয়েশনটা এরকম হয়েছে আর কি, যে এবং এইটা অ্যাকচুয়ালি আমেরিকা অ্যাকচুয়ালি বুঝতেছে এবং সাফার করতেছে, এবং এটা মানে মানে ইয়াকে ট্রাম্প তো না, রিপাবলিকানদের অ্যাকচুয়ালি মিড টার্ম ইলেকশনে এটা নিয়ে বিশাল ক্রাইসিস হবে। এবং আমেরিকা অ্যাকচুয়ালি আমেরিকান সোলজার যত দিন যাবে তত বডি ব্যাগ আসতে থাকবে, যত বডি ব্যাগ আসতে থাকবে তত আমেরিকানরা বিক্ষুব্ধ হবে, এবং এই জিনিসটা সামাল দিতে পারবে না, এটা ফর শিওর। আমি মনে করি যে ট্রাম্প শেষ পর্যন্ত বিজনেসম্যান হওয়ার পরে ইউনিল্যাটারালি তাদের সিজফায়ার, মানে ইরান করুক আর না হোক, তাদের সিজফায়ার করাটাই তাদের জন্য মঙ্গলজনক বলে আমি মনে করি। ধন্যবাদ। ধন্যবাদ। আচ্ছা, আমি একটা বিষয় একটু প্রশ্ন নিয়ে আমি শেষ করবো, যেটা ট্রাম্প বলছেন যে তারা ইরানের সঙ্গে আলোচনা করার সুযোগ নেই, ইরান চাচ্ছে আলোচনা করতে কিন্তু আলোচনা করার সুযোগ নেই। অপরদিকে বাস্তবতা যেটা দেখা যাচ্ছে, ইরান আজকে তুরস্কেও হামলা করেছেন, যদিও সেখানে ল্যান্ড করার আগে সে ন্যাটোর নিরাপত্তা বাহিনী ওইটাকে আকাশেই নষ্ট করে দিয়েছেন। যেখানে ইরান একের পর এক হামলা চালাচ্ছেন আমেরিকার সকল ঘাঁটিগুলোতে, ট্রাম্প সেখানে আলোচনার বিষয়টা আসলে বারবার বলে কি বোঝাতে চাচ্ছেন? শোনেন, এখন আলোচনাটা যারা যদি করতেও চায়, আপনি যদি দেখেন যে 28 তারিখে আক্রমণের আগে যে নেগোসিয়েশনটা হয়েছিল, সেই নেগোসিয়েশনটার রেজাল্টটা ছিল এরকম যে তারা একটা ঐক্যমতে পৌঁছেছে, এবং তারা সম্ভবত মানডেতে সম্ভবত, সরি না, বুধবার দিন তাদের পরবর্তীতে, এই যে গতকালকে ছিল হচ্ছে তাদের ওই ডিলের এগেইনস্টে একটা টেকনিক্যাল লেভেলে, মাইক্রো লেভেলে একটা কনফারেন্স করার কথা ছিল। এরকম একটা সিচুয়েশনে মনে করেন যে এরকম একটা সিচুয়েশনে ওরা আক্রমণ করছে আমেরিকা এবং ইসরায়েল, যেটা ইসরায়েল সবসময় করতো। মনে করেন পিস ডিল হয়ে গেছে, পিস ডিল হয়ে যাওয়ার পর তারা আক্রমণ করে, মানে তারা কোনো মানে এই নর্মসটা, যে কূটনৈতিক যে শিষ্টাচার, যেটা মনে করেন যেটা মধ্যযুগ থেকে ওই জিনিসটা ছিল, যে কেউ কারো দুধ পাঠালে দুধকে তারা হত্যা করতো না, তারা যুদ্ধের নর্ম মানতো, তারা বলতো যে আমি তোমাদের সাথে যুদ্ধ ঘোষণা করবো, তারা গিয়া গ্রাউন্ডের মধ্যে দুই পার্টি হইতো, তখন যুদ্ধ করতো। বাট এই যুগে এই জিনিসটা অ্যাকচুয়ালি
আহ, নৈতিকতা যেটা, এটা অ্যাকচুয়ালি ইসরায়েল হারায় ফেলছে অনেক আগে, কিন্তু এর পাল্লায় পরে আমেরিকা ওই জিনিসটা হারায় ফেলছে, এবং তারা এই জিনিসটা বুঝে গেছে যে এখন যতই এখন এই যে মনে করেন কেন ইসরায়েলি যে ওই ইরানি যে ড্রোনগুলো তারা আটকাতে পারতেছে না। ইরানের এগুলো কিন্তু খুব চিপ প্রোডাক্ট, মানে তারা নিজস্ব ইয়াতে করেছে, কিন্তু এগুলোর সাইজও ছোট। এখন যে 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 প্যাট্রিয়ট বা অন্যান্য যে ইন্টারসেপ্টেড ইয়াগুলো আছে, এগুলা মেইনলি করা হয়েছে বড় সাইজের বিমান এবং ড্রোন এগুলোকে ধরার জন্য। সো এগুলা ইচ্ছা করলেই তারা ধরতে পারছে না, এবং একটার পিছনে একটাকে আটকাইতে তারা 8 থেকে 10টা ইভেন 12টা পর্যন্ত প্যাট্রিয়ট মিসাইল লঞ্চ করছে। সো আপনি হিসাব করে দেখেন, এটা যদি ক্যালকুলেশন করেন যে তাদের একটা ছোট্ট একটা মানে $50,000 ড্রোনের জন্য তারা $4-5 মিলিয়ন খরচ করে ফেলতেছে। সো ধীরে ধীরে এই এক্সপেন্ডিচারটা এত হিউজ হবে। আপনি যদি হিসাব করেন যে তারা এই যে 14টা দেশের মধ্যে যতগুলা ইয়া করেছে, তার এগেনস্টে কতগুলা তারা এক একটার পিছনে যদি 8-10টা করে, সো তাদের এই জন্যই কিন্তু অলরেডি কিন্তু তারা আমেরিকা বলতেছে যে তাদের স্টক পাইল অলরেডি শর্টেজ হয়ে গেছে। এই যে মিডল ইস্টের মধ্যে যতগুলা তারা তাদের এই ধরনের এন্টি মিসাইল যেগুলা ডেভেলপ করছে, এগুলা কিন্তু অলরেডি আর 2-3 দিনের বা 4-5 দিনের ইয়া আছে। কিন্তু ইরান কিন্তু নির্বিচারে তাদের এই চিপ প্রোডাক্ট গুলা কিন্তু ছেড়ে দিচ্ছে এবং তাদেরকে নাস্তামহল করে দিচ্ছে। এবং আজকে যদি আপনি তেল আবিবের অবস্থা দেখেন বিভিন্ন লাইভ ভিডিওতে এবং অন্যান্য ভিডিওতে, তাহলে কিন্তু ডিভাস্টেটিং অবস্থা। তো আমি মনে করি এরকম একটা সিচুয়েশনে যে আবার যদি তারা প্রস্তাব দেয় বসার, এই প্রস্তাব ইরান অ্যাকচুয়ালি এই সিচুয়েশনে মানবে না। কারণ যত যুদ্ধটা এক্সপেন্ড করবে, এটা ইরানের জন্য, ইরান ক্যান টেক ক্যাজুয়ালিটি, আমেরিকা ক্যানট টেক ক্যাজুয়ালিটি। হ্যাঁ, এটা বুঝতে হবে। সো এরকম একটা সিচুয়েশনে আমি মনে করি যে আমেরিকার জন্য সবচেয়ে ভালো হবে ইউনিলেটারালি তারা সিজফায়ার করে ফেলতে। তার পরবর্তীতে অ্যাকচুয়ালি এটা হইলেই ইরান, আমি মনে হয় এটা মানে পরবর্তীতে তারা হয়তোবা এটা মেনে নিবে। বাট ইউনিলেটারালি করতে হবে। এখন এই মুহূর্তে আমি মনে করি ইরান একটা ফেভারেবল পজিশনে আছে। ধন্যবাদ।